প্রয়োজনীয়তা আছে। এটি প্রচার প্রচারণা নিয়ে আবার ইসি এবং অর্থাৎ নির্বাচন কমিশন এবং সরকার মুখোমুখি দাঁড়িয়েছে, এবং তারেক রহমান 10 দিন পরে এসে হায়ের ভোট পক্ষে ভোট চেয়েছেন। আসলে কি হতে চলেছে, এত জটিলতা কেন কেন ধারণ করছে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং বিজ্ঞান গবেষক ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি ধন্যবাদ। শুরুতেই একটু জানতে চাচ্ছি, অধ্যাপক রেহমান সোবহানের মতো মানুষেরা কিংবা সংবিধান বিষয় বিশেষজ্ঞ যারা, তারাও এই হা না ভোটের প্রয়োজনীয়তা এবং যেভাবে প্রচার প্রচারণা চলছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন। আসলে কি হতে চলেছে, আপনার কি মনে হয়? এবং সরকারের প্রেস উইং থেকে আরো একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে যারা সন্দেহ প্রকাশ করছেন যে ডক্টর ইউনূস সরকার আরো 6 মাস কন্টিনিউ করতে পারে হা যদি জয়যুক্ত হয়, এগুলো একেবারেই গুজব। এ ধরনের কোনো কথা সরকারের পক্ষ থেকে বলা হয়নি। আমি এটি থেকেই শুরু করতে চাই যে সরকারের প্রেস উইং এর এই বক্তব্যের উপরে আমরা কতখানি আস্থা রাখতে পারি। প্রথমত, প্রেস উইং যে আছে শফিকুল ইসলাম সাহেব, তার কথার কোনো বিশ্বাসযোগ্যতা নাই, এবং উনি যেটা বলেন সেটা বিশ্বাস করেন না, যেটা বিশ্বাস করেন উনি সেটা বলেন না, যেটা ঘটে না সেটা উনি বলেন, যেটা ঘটে সেটা উনি বলেন না। সুতরাং ওনার কথার আমি কিন্তু কোনো গুরুত্ব এখানে দিচ্ছি না। তবে ওটা তার ব্যক্তিগত বক্তব্য নয়, ওটা তো সরকারেরই বক্তব্য, প্রধান উপদেষ্টার বক্তব্য। তিনি তো তার প্রতিনিধিত্ব করছেন, তাই না? এবং প্রধান উপদেষ্টার যে ফেসবুক স্ট্যাটাস, ফেসবুক আছে সরকারি ইয়ে মানে পেজ, সেখান থেকে এটি দেওয়া হয়েছে। না, এখানে তো অনেক কিছুই আমাদের যে প্রধান উপদেষ্টা, উনিও তো নানাবিধ এলোমেলো কথা বলেন, যেমন বলেন একটা জালিয়াতির রাষ্ট্র ইত্যাদি ইত্যাদি। এখানে আমি তো দিচ্ছি যে প্রফেসর রেহমান সোবহান যেটা সন্দেহ প্রকাশ করেছেন, উনি একজন প্রাজ্ঞ ব্যক্তি, উনি অনেক বিষয় গভীরে চিন্তা করেন। উনি যখন সন্দেহ প্রকাশ করেছেন যে এটার কি বিষয়টা কি, সেটা একটা খুব গুরুত্ব বহন করে। এট দ্য সেম টাইম আমরা নিজেরাও তো সাধারণ জ্ঞানে যেটা বুঝি, আমরা তো লয়ার নই, সংবিধান বিশেষজ্ঞ তো নই, কিন্তু যেটা সাধারণ একজন সচেতন ব্যক্তি হিসেবে যেটা আমাদের দৃষ্টিতে আসে, যে এইখানে যে কি করা হয়েছে, যে আদেশ দেয়া আছে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেই অনুসারে আপনার কিন্তু এই যারা নির্বাচিত হবেন তারা একাধারে জাতীয় সংসদের সদস্য, আবার একই সাথে তারা সংবিধান সংশোধন পরিষদের সদস্য। সংশোধন পরিষদ মূলত ভিন্ন একটা নাম হলো, এটা কনস্টিটিউশন একটা গণপরিষদ। বেসিক্যালি এটা একটা গণপরিষদ। গণপরিষদ কখন তৈরি হয়, গঠন করা হয়? যখন কনস্টিটিউশন থাকে না, নতুন করে কনস্টিটিউশন লিখতে হয়। তার জন্য কিন্তু গণপরিষদ নির্বাচন হয় বা গঠন করা হয়, যেমন বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে, ভারতের ক্ষেত্রে ঘটেছে, সব দেশেই একই নিয়ম। এবং সাধারণত এটা কয়েক বছর লেগে যায়, মিনিমাম 1 বছর তো লাগেই। 6 মাস সময় কিন্তু যথেষ্ট না। এবং তারা যে এই সংবিধানকে সম্পূর্ণভাবে বদল করে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে করবেন, এই কথা কি রাজনৈতিক দলের সাথে ছিল? এটা কি জুলাই সনদে ছিল? জুলাই সনদে ছিল যে পরিবর্তন আনতে হবে সংবিধানে। সংবিধানে পরিবর্তন আনার দায়িত্ব হচ্ছে আমাদের জাতীয় সংসদের। তারা 2/3 ভোটের মাধ্যমে সেই বিষয়টা তারা সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে পারেন, সংশোধন করতে পারেন, পরিমার্জনা করতে পারেন, যাহা ইচ্ছা। এই জাতীয় বিষয়টা সন্দেহজনক। এবং যে কথাটা অনেকেই বলছেন যে যখন গণপরিষদ প্রথমে, এখন বলতেছে এই সংসদ প্রথমে, এই মেম্বাররা প্রথমে এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেই তারা কাজ করবেন প্রথম 6 মাস। অর্থাৎ তারা এখানেই সহায় দিবেন, আলাদা তারা কিন্তু ওত নিচ্ছেন, তারা কিন্তু আলাদা ভাবে শপথ নিচ্ছেন। তাদের একটা আলাদা সভাপতি থাকবে, প্র্যাকটিক্যালি স্পিকিং সে হবে স্পিকার। বেসিক্যালি একটা বড় এই ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশের
রাজনৈতিক ইতিহাসে একটা সাংবিধানিক একটা জটিলতার সৃষ্টি হবে, এটা নিশ্চিত বলা যায়। আম, আমরা এই গণভোটেরই হায়ের পক্ষে প্রচারণা চালাতে দেখছি সরকারের পক্ষ থেকে। সরকারি কর্মকর্তাদের বাধ্য করা হচ্ছে। ইসির ঘুম ভাঙলো দীর্ঘদিন পর। তারা বিজ্ঞপ্তি দিল, নির্দেশ দিল যে সরকারি কর্মকর্তারা কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না। এটি নিয়ে আবার নির্বাচন কমিশন এবং সরকারের মধ্যে এক সম্পর্কে একটা জটিলতা তৈরি হয়েছে এবং সরকার এটিকে ভালো চোখে নিচ্ছে না। এটি কি শুধু নাটক, মানে গণমাধ্যমে যেভাবে আসছে, নাকি আসলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কিছু করতে চাচ্ছে? তারা কিন্তু এর আগেও দেখলেও না দেখে না দেখার ভাব ভাব করেছে। আমার ধারণা যে নির্বাচন কমিশনের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন অন্যান্য দেশের আহ, রাষ্ট্রদূতরা দেখা করেছেন, তারা সম্ভবত এই বিষয়টা দৃষ্টিতে আনছেন। কারণ এই যে সরকারি কর্মকর্তারা এইখানে গণভোটের একটা পক্ষ নিয়ে যে প্রচার চালাচ্ছে, এটা একটা ব্ল্যাটেন্ট ভায়োলেশন অফ আওয়ার লস অ্যান্ড কনস্টিটিউশন। এইখানে সরকার একটা প্রশ্ন দিয়েছে যে নির্বাচন কমিশনের কাছে, আপনি যাচাই করে দেন যে পাবলিক, জনগণ কোন প্রশ্নগুলিকে তারা হা বলে, অর্থাৎ কোন প্রশ্নগুলিকে তারা গ্রহণ করে, কোন প্রশ্নটাকে গ্রহণ করে না, অর্থাৎ একটা যাচাই প্রক্রিয়া। এই যাচাই প্রক্রিয়াতে সরকারি কর্মকর্তারা, তারা তো সরকারি কর্মকর্তা বলা হয়, তারা তো প্রজাতন্ত্রের কর্মকর্তা, তারা প্রজাতন্ত্রের, তারা একটা পার্টি হতে পারে না। এটা কমন সেন্সের বিরুদ্ধে যায়, আইনের বিরুদ্ধে যায়, সকল রকমের। এইখানে ডক্টর ইউনূস সবসময় বলছেন যে আমি একটা নির্বাচন করব, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। আমরা দেখতেছি ইতিমধ্যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচনী নিকৃষ্ট, ইতিহাসের নিকৃষ্ট, বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্ট নির্বাচনী প্রচারণা চালু হচ্ছে, যেখানে সরকারি কর্মচারীরা, সরকারি কর্মকর্তারা সরকারি গাড়ি, সরকারি টাকা ব্যয় করে একটা একটা যাচাই করা হবে যে বিষয়টাকে, তারা একটা পক্ষ নিয়ে প্রচারণা চালাচ্ছেন। এটা করতেছেন কারা? এইখানে এই সরকারের যারা দণ্ডমূর্ত, যারা মালিক, এখন যারা সবচেয়ে পাওয়ারফুল, এইসব উপদেষ্টারা, প্রধান উপদেষ্টা এবং তার সাঙ্গপাঙ্গরা বাধ্য করতেছেন। সরকারি কর্মকর্তারা কিন্তু এটা জানে, সরকারি কর্মকর্তারা এটা জানে এটা যে ভায়োলেশন হয়, কিন্তু তা না করে তাদের উপায় নাই, এবং সেইখানে ব্যাংকগুলিকে তারা করছে। কারণ তাদের ভিতরে একটা আর্জেন্সি আছে। আমি লক্ষ্য করছি যখন তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করেন, আর্জেন্সি হচ্ছে যে তারা এইখানে সরকার গঠন করে তারা আমাদের সংবিধান খোল নালচে পাল্টিয়ে দিতে চান। আপনার হয়তো মনে আছে যে এই গত বছর 28শে আগস্টে একটা সেমিনার করা হয়েছিল সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর পক্ষ থেকে। সেইখানে আলী রিয়াজ সাহেব প্রপোজাল দিয়েছিলেন যে কনস্টিটিউশনকে রিরাইট করতে হবে, সংশোধন না, রিরাইট করতে হবে। আমি তার একদিন আগ পর্যন্ত সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর আমি চেয়ারম্যান ছিলাম। আমি কিন্তু এইসব দেখে রিজাইন্ড। আমি কারণ কি, যে আমাদের যে 72 কনস্টিটিউশন, এটি অ্যামেন্ড হইতে পারে, অনেকবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, এখানে অনেক অনেক বাজে সব জিনিস আসছে। আপনার 5th অ্যামেন্ডমেন্ট আসছে, 15th অ্যামেন্ডমেন্ট আসছে, আপনার 4th অ্যামেন্ডমেন্টে বাকশাল করা হয়েছে, কনস্টিটিউশনের উপরে অনেক আঘাত আসছে, কিন্তু এটা টিকে রয়েছে। এটাকে আমরা আরো বেশি সমৃদ্ধ করতে পারি। আমাদের যে বাঙালির যে ইতিহাস, আমাদের যে ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, এইগুলিকে রক্ষা করার জন্য আমাদেরকে এই কনস্টিটিউশনকে রক্ষা করতে হবে। আমাদেরকে এই যে একটা গণভোট করা হয়েছে, বায়াসড একটা গণভোট হতে যাচ্ছে, সেটাকে আমি মনে করি কি আমাদের প্রত্যাখ্যান করা উচিত। আমাদের কোনোভাবেই এইভাবে চলতে পারে না যে সরকারি কর্মকর্তা অনেক সময় অনেক গণভোটে বলেন, ইলেকশনে বলেন, তারা কিন্তু অনেক সময় বায়াসড হয়ে অনেক কাজ করছে। দিনের ভোট রাতে করছে, রাতের ভোট দিনে করছে, আপনার আমি দামি নির্বাচন এগুলি করছে, কিন্তু এইভাবে ওপেনলি পাবলিকে বলে নাই যে তোমরা এই দামি ইলেকশন করো, দামি এসে ভোট দাও, এটা দাও। তারা করছে, আইন ভঙ্গ করে করছে, কিন্তু এখানে তো ওপেনলি তারা মানে ইলেকশন ল ভায়োলেট করতেছে। এবং ইলেকশন কমিশনের এটা টু লেট, কিন্তু তাদের আরো আগে বলা উচিত ছিল। যেহেতু বলছে এখন ইমিডিয়েটলি এখানে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তাছাড়া আপনার যে গণভোটটা তো ফল্টি, ইট ইজ ফ্যাটালি ফল্টি। এখানে আপনার 84টা কোশ্চেন আছে, তার মধ্যে এরা বলতেছে 48টা পয়েন্ট
যেখানে ইয়ে নাই, কোনো রিসেন্ট নাই, কিন্তু আবার ব্যালটে বলতেছে 30টা, ব্যালটে বলতেছে তারা 30টা, 30টা প্রশ্ন, আবার ব্যালটের উপরে আছে 4টা দফা। আমি যে 2টা দফা রাজি হই, কিছু কিছু ভালো জিনিস আছে এটার ভিতরে। সমস্যা হচ্ছে কি, এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের দরকার, কিন্তু এট দ্য সেম টাইম এমন সব জিনিস তারা ইনকর্পোরেট করছে, যেমন 2 নম্বর আইটেমে করছে যে আমাদের ছিল আমরা জনগণ জাতি হিসেবে বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি। জাতি হিসেবে বাঙালি এই কথাটা কেটে দিয়ে বলা হয়েছে এখানে জনগণ নাগরিক হিসেবে বাংলাদেশি বলে পরিচিত হবেন। কেন আমার এই বাঙালি জাতীয়তাবাদ, আমার বাঙালি পরিচয় কেটে দেওয়ার কে রাইট দিছে আলিরিয়াজ গ্যাংদের? কোনো অধিকার নাই। এটা চিরন্তন, এটা বাঙালি জাতিসত্তা, চিরন্তন একটা জাতিসত্তা, এবং এই বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। সেটি নিয়ে বিতর্ক অবশ্যই হতে পারে। আবার কেউ বলেন যে কেন বাঙালি থাকবে, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছেন বা আদিবাসী গোষ্ঠী রয়েছেন তারা তো আর বাঙালি নন, তো সবাই তো বাংলাদেশি, এরকম বিতর্ক রয়েছে। আমি তো গণভোট বিষয়ে আর একটু প্রশ্ন করতে চাই। বিএনপির পক্ষ থেকে প্রচারণা যেদিন থেকে শুরু হলো নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 22 জানুয়ারি থেকে, তারপর থেকে গত 8-9 দিনে হায়ের পক্ষে কোনো কথাই বলা হয়নি, বরং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা নায়ের পক্ষেই ভোট চাইছিলেন। হঠাৎ করে আমরা দেখলাম যে 30 জানুয়ারি অর্থাৎ একদিন আগে তারেক রহমান নিজে হ্যাঁ এর পক্ষে ভোট চাইছেন। বিএনপি নিজেও কি একটা গোলক ধাঁধার মধ্যে আছে যে আসলে কি করা উচিত, কি কিসের পক্ষে ভোট চাওয়া উচিত? তার কারণ আমরা যতই জানছিলাম যে বিএনপি আসলে এটির মধ্যে রহস্য খুঁজে পাচ্ছে, রহস্যের গন্ধ পাচ্ছে, এই জন্য হা না ভোট নিয়ে কিছু বলছে না। আপনার কি মনে হয় তারেক রহমান কেন হঠাৎ করে হায়ের পক্ষে প্রচারণা চালালেন? তিনি কি চালাতে বাধ্য হলেন, নাকি সত্যি সত্যি আন্তরিকভাবে দলীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? শুনেন, দলীয়ভাবে আন্তরিকভাবে এখানে সিদ্ধান্ত নেওয়ার কোনো অবকাশ নেই, কারণ এটা ইনকনক্লুসিভ একটাই হবে, এই গণভোট হবে। কিভাবে আপনার এই যে 4টে কোশ্চেন, একটা হা দিয়ে আপনি 4টে কোশ্চেনের উত্তর কিভাবে দিবেন? এটা একটা কমন সেন্সের কথা। এটা মনে হয় তার বাধ্য হয়েছে, কোনো না কোনো ভাবে তাদেরকে বাধ্য করা হয়েছে। এবং আমাদের দেখতে হবে যে নির্বাচনের 2-3 দিন আগে কি তারা আবার ঘুরে যায় কিনা, যে বলে কিনা যে তোমরা কেউ ভোট দিও না, অথবা দিলেও না ভোটে দিও ইত্যাদি, এই ধরনের কিছু আসতে পারে। কারণ এটা হা ভোটে বিএনপির জন্য ভোট দেয়া এবং হা ভোট পাস করা বিএনপির জন্য একটা সুইসাইডের বিষয় হবে, কারণ তারা ইমিডিয়েটলি ক্ষমতায় যেতে পারবে বলে ইলেকশনের পরবর্তীতে তারা সরকার গঠন পারবে বলে আমার কমন সেন্সে বলে না, সাধারণ জ্ঞানে। কারণ ওথ করাবে কে? যদি ওথ করানোর কোনো উদ্যোগ না নেওয়া হয়, যদি কনস্টিটিউশন অ্যাসেম্বলির ওথটাই হয়, অর্থাৎ সংবিধান সংশোধন পরিষদের ওথটা হয়, সেখানে স্পিকার সভাপতি স্পিকার নিয়োগ হয়, এবং এটা বলা হয় যে পরবর্তীতে এই ওথ হবে সদস্য হিসাবে, এটার পরে আপনি কি করবেন তখন? কারণ এটা তো রেফারেন্ডামের মাধ্যমে আসছে, এবং এখানে এটা পাস হয় কিন্তু মেজরিটিতে। এটাও বুঝতে হবে, সিম্পল মেজরিটিতে এগুলো পাস হয়। এখন সিম্পল মেজরিটি কি তারা ম্যানেজ করতে পারে? এই যারা জামাত অথবা বিএনপি যদি করে, এটা তো অনেক তাদের যে ক্ষমতায় যাওয়ার যে পরিকল্পনা, যে পাথ টু দ্য পাওয়ার, এটা আনসার্টেন হয়ে যাবে যদি হা ভোট পাস করে। তাহলে কি বিএনপি আবারও ফাঁদে পা দিচ্ছে, ট্রাপে পড়ছে আপনার মনে হয়? বিএনপি তো বারে বারেই ফাঁদে পা দিচ্ছে। বিএনপি তো প্রয়োজন ছিল যে 3 মাসের মধ্যে ইলেকশনের জন্য ব্যাপক চাপ সৃষ্টি করা। এখানে যে সাহেব যে পেতে আপনার যে সংবিধান সংস্কারের যে ফাঁদ পেতে যে তাদের সময় নষ্ট করে দিছে, এরা তো বুঝতে পারে নাই। আমরা বলেছি যে আপনারা আলী রিয়াজ সাহেবের খোয়ারে কাঁঠাল পাতা যাচ্ছেন কেন? এর কোনো ভ্যালু নাই। যেসব যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার তো অ্যামেন্ডমেন্ট দিয়ে করা যায়। যে রাষ্ট্রপতি যেমন টার্ম লিমিট করা আছে, ঠিক সেইভাবেই যদি টার্ম লিমিটটা প্রধানমন্ত্রী করে, এর জন্য আপনার গণভোটের দরকারটা কি আছে? এখানে তো সবাই একমত হয়েছে, অনেকগুলি বিষয় একমত হয়েছে। আপনার যে দুদকের যে এগুলি সংস্কারের কথা, সবাই তো একমত, কেউ ডিসেন্ট দেয় নাই, কিন্তু ইমপ্লিমেন্ট করে নাই। তো এই সরকার তো এগুলি কিছুই ইমপ্লিমেন্ট করে নাই। এই সরকার জাতির 1.5টা বছর একেবারে নষ্ট করে দিছে, যেখানে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারলাম। আমাদের এখন ইনভেস্টমেন্ট নেমে এসেছে, আমাদের এমপ্লয়মেন্ট বাড়ছে, আমরা
3-0 এক মহারাজকে নিয়ে আসছে। 3-0 এই ভদ্রলোক আমাদেরকে শূন্যতার দিকে নিয়ে যাচ্ছে। তারেক রহমান বা বিএনপি যদি ফাঁদে পড়েই থাকে আবারও, ট্রাপে, আপনি বলছেন যে তিনি বাধ্য হয়েছেন হায়ের পক্ষে কথা বলতে, আহ আমি আপনি আমি ধারণা করি। হ্যাঁ, আমরা যারা সাধারণ মানুষ তারা অনেকে আশঙ্কা প্রকাশ করছেন, ডক্টর রেহমান সুবহানের মতন মানুষেরা আশঙ্কা প্রকাশ করছেন বিএনপি কি এটা বুঝতে পারে না, মানে বিএনপির মধ্যেও তো অভিজ্ঞ রাজনীতিবিদরা রয়েছেন, তারেক রহমান নিজেও অনেক বেশি অভিজ্ঞ হয়ে উঠেছেন এই গত 17 বছরে, তারা কি বুঝতে পারছে না? অথবা আপনার কাছে যদি আমি পাল্টা প্রশ্ন করি যে কিসের মাধ্যমে বাধ্য হলেন বা কি কারণে হায়ের পক্ষে প্রচারণা চালাতে বাধ্য হলেন তারেক রহমান? মানে বিষয়টি কিরকম যে হায়ের পক্ষে না বললে জামাত ইসলামী বা সরকারের পক্ষ থেকে বিএনপি কে এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করা হবে যে তারা আসলে সংস্কারের পক্ষে নয়, এই জন্য হায়ের পক্ষে কথা বলছে না, এরকম কিছু নাকি ভিতরে অন্য কিছু ঘটছে পর্দার আড়ালে? অন্য কিছু ঘটছে। আর বিএনপি তো একটা গণতান্ত্রিক পার্টি না, সেখানে তো ডিসিশন গুলি আপনার তারেক রহমান সাহেব যে ডিসিশন গুলি দিচ্ছেন এটা আলাপ আলোচনার ভিত্তিতে দিচ্ছেন না। যেমন উনি 20,000 কিলোমিটার খাল কাটার কথা বলছেন, যেখানে নদ নদীগুলির ছোট নদীগুলিকে করা, রিস্টোর করা, সংস্কার সবচেয়ে বেশি প্রয়োজন। যেখানে আপনি উনি 50 কোটি গাছ লাগানোর কথা বলছেন, 50 কোটি গাছ লাগাতে গেলে বাংলাদেশের 1/3 অর্থাৎ 50,000 স্কোয়ার কিলোমিটার জায়গা আপনার দরকার হবে। এইসব তো আর কি প্ল্যান করে আসে না, এগুলি নিজের থেকেই বলেন। উনি নিজের থেকেই উনি হয়তো এই ডিসিশনটা নিছেন যে হা বলতে হবে, সবাই হা বলছে, না বলতে হবে না বলছে। এখানে রোনাল্ড রেগানের মতো একটা একটা সুন্দর একটা জোক আছে। রোনাল্ড রেগানের যারা ছিল, স্টাফ ছিল, our president doesn't like no, so he doesn't like yes, so when he says no we say no, আমরা ইয়েস ম্যান হতে চাই না। এইখানে তো ওই ধরনের বিষয়। আপনি যেমন শেখ হাসিনা যা বলতো সেইভাবেই তো চলতো। এখন তারেক রহমান সাহেব যেভাবে বলবেন সেভাবেই চলবে। হা বলছেন হা, না বললে না। এখন এর পেছনে কি আছে সেগুলি জানার সৌভাগ্য আমারও নাই, আপনারও নাই, অনেকেরই নাই। এখানে পিছনে থেকে কি হচ্ছে এমনও হতে পারে। আমি আশা করব যে নির্বাচনের আগে 2-1 দিন আগে হয়তো না ভোটের দিকে যাবে। কারণ আমি সবচেয়ে বেশি যে আমার যে বাঙালি পরিচয়, সে পরিচয়টা এই গণভোটের মাধ্যমে, এই রেফারেন্ডামের মাধ্যমে চলে যাবে। আমি নিজেকে কোথাও লিখতে পারবো না আমি বাঙালি, আমাকে লিখতে হবে বাংলাদেশি। এই জিনিসটা আমাকে পীড়া দেয়, আমার মতো অনেক লোককেই পীড়া দেয়। বাঙালি এই পরিচয়টা মুছে দেওয়ার জন্য এখানে আরো অনেক ভালো ভালো কিছু জিনিস আছে, কিন্তু সমস্যা হচ্ছে সেই ভালো জিনিসকে আমার এমন করতে হচ্ছে অনেকগুলি খারাপ জিনিসের জন্য। আপনার কাছে শেষ পর্যায়ে যদি জানতে চাই আরেকজনের মন্তব্য কেন্দ্র করে, কয়েকদিন আগে সেই প্রেস সেক্রেটারি যাকে আপনি অন্যভাবে মূল্যায়ন করলেন, মিস্টার শফিকুল আলম জানিয়েছিলেন যে এইবারে ভোট গণনায় বেশ খানিকটা দেরি হবে বা দেরি হতে পারে, এই ধরনের মন্তব্য করেছিলেন, যেহেতু 2 ভোট একসাথে হচ্ছে, এবং সেটা নিয়ে অনেকের মনে এক ধরনের সংশয় সৃষ্টি হয়েছে আগে থেকেই ভোট গণনায় দেরি হবে, ফল ঘোষণায় দেরি হবে, এটি বলার কারণ কি, এবং এই ফল ঘোষণা দেরি হওয়ার মধ্য দিয়ে অনেক কিছু ঘটেছে আমরা জানি। তো সেই জায়গা থেকে আবার মির্জা আব্বাস সাহেব, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি মন্তব্য করেছেন যে ভোটের ফল দেরি হলে তা মেনে নেওয়া হবে না। জাতীয় নির্বাচন নিয়েও বা কি হতে যাচ্ছে এই ভোটের ফল দেরিতে ঘোষণা দিয়ে? প্রথমত শফিকুল ইসলাম সাহেবকে, উনি কি নির্বাচন কমিশনের মুখপাত্র? ইলেকশনটা সম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশনের মাধ্যমে। এখন নির্বাচন কমিশনের কোন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার বা তাদের দায়িত্বপ্রাপ্ত অফিসার যদি এই কথাটা বলতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে এখানে দেরি হতে পারে, যে ভোট এখানে হবে, এই জন্য হতে পারে, তারা বলতে পারেন। কিন্তু নির্বাচনের রেজাল্ট প্রকাশ করায় কিছু কিছু ট্র্যাডিশন আছে। আপনি দেখেন যে ঢাকার ভিতরে যে নির্বাচনের রেজাল্টটা, এটা সাধারণত গভীর রাত্রে প্রকাশ করা হয় যাতে লোকজন বাড়ি বাড়ি যায়, উত্তেজনা সৃষ্টি না হতে পারে, এ ধরনের কিছু আছে।